প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর বাংলা প্রথম পত্রের নাটকের সিরাজউদ্দৌলা নাটকের প্রথম অঙ্কের শেষ দৃশ্য, এটা কিন্তু প্রথম অঙ্কের শেষ দৃশ্য মনে রাখবে, অর্থাৎ তৃতীয় দৃশ্য সম্পর্কে আলোচনা করব। আশা করি তোমরা সবাই মনোযোগ দেবে। এখন দেখো ভালো করে, সিরাজউদ্দৌলা লিখেছেন সিকান্দার আবু জাফর। আজকে যেটি আলোচনা হবে সেটি হচ্ছে কি, নাটকের প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য। সময় সময় হচ্ছে 1756 সাল 10ই অক্টোবর। তো 10 অক্টোবরে এগুলো মনে রাখবা তোমরা, কেমন? 1756 সাল 10 অক্টোবর। স্থান কোথায়? ঘসড়ি বেগমের বাড়ি। আর শিল্পীবৃন্দ, অর্থাৎ এই অঙ্কে এই শেষ দৃশ্যে কোন কোন শিল্পীরা এখানে আছে বা কোন কোন চরিত্রগুলো এখানে আছে সেগুলো তোমরা জেনে নাও। ঘসড়ি বেগম, উমিচাঁদ, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়সুজুহালা, রায় দুর্লভ, একজন প্রহরী, সিরাজ মানে সিরাজউদ্দৌলা, মোহনলাল, নর্তকী, বাদকগণ। এখন বাদকগণ যারা বাদ্য বাজায় আর নর্তকী যারা নাচে, কেমন? এখন আমি প্রসঙ্গত একটা জিনিস তোমাদেরকে বলছি। গত পর্বে আমি তোমাদেরকে বলেছিলাম যে শপথ জঙ্গ সম্পর্কে আমি তোমাদেরকে কিছু বলবো। এটা আমি সবার শেষে, আগে আমি এই দৃশ্যটি আমি শেষ করে নিই, তারপরে আমি সবার শেষে শপথ জঙ্গ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো, কেমন? তোমরা একটু মনোযোগ সহকারে শুনলেই হবে। একটু শোনো, তোমরা সবাই বের করো প্রথম অঙ্কে তৃতীয় দৃশ্য। আচ্ছা, তো এখন দেখো এখানে যেটা আছে ব্রেকেটের মধ্যে যেটা আছে সেটা তোমাদেরকে পড়তে হবে। সেটা পড়ার অর্থ হচ্ছে এই, যে কোনো, যে আগেও বলেছি আমি, যে মঞ্চস্থ করার সময় যেটা করতে হয় সেখানে, অর্থাৎ যেভাবে সাজাতে হবে শিল্পীবৃন্দকে, যেভাবে, যেমন ধরে নাও নাটক তো মঞ্চস্থ হয়, এখন এটা তো মঞ্চে দেখানোর সময় যখন আমরা সাজাবো শিল্পীবৃন্দকে তখন এভাবেই সাজাতে হবে। দেখো, পৌরা বেগম, হ্যাঁ, অর্থাৎ বয়স্ক, জাঁকজমকপূর্ণ জলসার সাজে সজ্জিতা। আসরে উপস্থিত রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুর্লভ, বাদক এবং নর্তকী। সুসজ্জিত খানসামা তাম্বুল এবং তাম্রকুট পরিবেশন করছে। তাম্বুল তাম্বুল মানে হচ্ছে পান, আর তাম্রকুট তো বোঝোই তামাক, সেটা পরিবেশন করছে। আচ্ছা, যেহেতু তার বাসা ওখানে, একজন বিচিত্রবেশী অতিথির সঙ্গে আসরে প্রবেশ করলো উমিচাঁদ। তাহলে উমিচাঁদ একজন অতিথি এনেছে। বিচিত্রবেশী মানে তার পোশাকে আশাকে বিচিত্র একটা, অর্থাৎ সেজেছে আর কি। প্রায় সঙ্গে সঙ্গে এক পর্যায়ে নাচ শেষ হলো, সকলের হাততালি। সেখানে কিন্তু নাচও চলছিল এবং বাদকগণ বাদ্য বাজাচ্ছিল। তো যখন উমিচাঁদ এই নতুন অতিথিকে নিয়ে ঢুকলেন তখন কিন্তু নাচটি শেষ হলো এবং সবাই হাততালি দিল। এখন ঘসড়ি বেগম উমিচাঁদকে লক্ষ্য করে বলছে, বসুন উমিচাঁদজি, সঙ্গে মেহমানটি আমাদের অচেনা বলেই মনে হচ্ছে। উমিচাঁদ যথাযোগ্য সম্মান প্রদর্শন করেছে ঘসড়ি বেগমের প্রতি। মাফ করবেন বেগম সাহেবা, ইনি একজন জবরদস্ত শিল্পী। আমার সঙ্গে অল্প দিনের পরিচয়, কিন্তু তাতে আমি এর কেরামতিতে একেবারে মুগ্ধ। অর্থাৎ দক্ষতা, সে দক্ষতা দেখায়। এখন দেখো, আজকের জলসা সরগরম করে তুলতে পারবেন আশা করে একে আমি সঙ্গে নিয়ে এসেছি। তো জলসা মানে তো বোঝোই, যেখানে সবাই ধরে নাও খুব আনন্দ, অর্থাৎ নাচ গান পরিবেশন হচ্ছে, সবাই দেখছে। আর স্থানটি যেহেতু ঘসড়ি বেগমের বাড়ি, সেখানে বিভিন্ন অতিথি আছে, সে সবাইকে মাতিয়ে রেখেছে। অর্থাৎ এখন সে হচ্ছে আবার, তোমরা তো জানো ঘসড়ি বেগম হচ্ছেন সিরাজউদ্দৌলার খালা। তারপর দেখো রাজবল্লভ, এখন রাজবল্লভ কি বলছে দেখো, তাহলেও এখানে একজন অপরিচিত মেহমান, অর্থাৎ যেখানে কিনা ষড়যন্ত্র হচ্ছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, যারা বিরুদ্ধাচরণ করে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে, তারা কিন্তু ঘসড়ি বেগমের বাড়িতে কিন্তু উপস্থিত হয়েছে সবাই। কিন্তু রাজবল্লভের কথাটাও ফেলা যায় না যে তারা চক্রান্ত করছে, এখানে বসে আলোচনা করবে, সেখানে একজন নতুন মেহমান এসেছে, তাতে একটু অর্থাৎ বলা যায় না, হয়তো বা ঘরের খবরটা বাইরে যেতে পারে। আচ্ছা, উমিচাঁদ বলছে, না না, সেসব কিছু ভাবতে হবে না। দরিদ্র শিল্পী পেটের ধান্দায় আসলে জলসায় কেরামতি দেখিয়ে বেড়াবে। তারপর দেখো জগৎ শেঠ কি বলছে, তাহলে আরম্ভ করুন ওস্তাদজি, দেখি নাচওয়ালিদের ঘুঙ্গুর এবং ঘাগরা বাদ দিয়ে আপনার কাজের তারিফ করা যায় কিনা। ঘসড়ি বেগম এবং রাজবল্লভের দৃষ্টি বিনিময় হলো, আগন্তুক আসরের মাঝখানে গিয়ে দাঁড়ালো।
ওস্তাদজির নামটা রাজবল্লভ জিজ্ঞেস করলো, তারপর আগন্তুক বলছে, আগন্তুক মানে যে অতিথি সে বলছে রাইসুল জুহালা। ভালো করে একটু দেখবা, রাইসুল জুহালা। অনেকে কিন্তু এটাকে জুহালাকে জুলাহা বলে ফেলে। হ্যাঁ, তো এখন সেটা বলার পরই সকলে হাসলো। তো এখন বলছে যে রায়দুল্লভ একটু ঠাট্টা করে বলছে জাহেলদের রইস, এই নামের গৌরবে আপনি অমিচাঁদজিকে পথ দেখিয়ে নিয়ে এলেন নাকি? তো এখন যেটা বলা হচ্ছে যে দেখো, রইস মানে হচ্ছে আনন্দদায়ক আর জাহেল মানে হচ্ছে নির্বোধ। এখন এখন আবার সকালে হাসলো, ঠাট্টা করলো। তো অমিচাঁদ একটু রেগে গেছে, কারণ অমিচাঁদ আগন্তুককে কিন্তু নিয়ে এসেছে। সে রেগে গিয়ে বলছে আমি তো বেশক জাহেল, তা না হলে আপনারা সরশুদ্ধ দুধ খেয়েও গোপ শুকনো রাখেন, আর আমি দুধের হাড়ির কাছে যেতে না যেতেই হাড়ির কালি মেখে গুলবাঘা বলে যায়। এখন তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আচ্ছা গুলবাঘা মানে চিতাবাঘ। হ্যাঁ, তো এখন চিতাবাঘে যেমন চিতাফোঁটা আছে শরীরে, ঠিক তেমনি এই কথার একটু গুরুত্ব আছে, কিন্তু এই কথাটির গুরুত্ব তোমাদেরকে অবশ্যই এটা পড়তে হবে এবং এটা দাগ দিয়ে রাখো। এই অমিচাঁদের এই কথাটির কিন্তু গুরুত্ব আছে, তোমরা খেয়াল করো। ঘসলি বেগম বলছে আপনারা বড় বেশি কথা কাটাকাটি করেন, শুরু করুন ওস্তাদজি। তো রাইসুল জুহালা বলছে জেসা হুকুম, আমি নানা রকমের জন্তু জানোয়ারের আদব কায়দা সম্পর্কে ওয়াকিফান, অর্থাৎ আমি জানি বিভিন্ন জন্তু জানোয়ারের আদব কায়দা, আচার আচরণ আর কি। আপাতত আমি আপনাদের একটা নাচ দেখাবো। পক্ষীকুলে একটি বিশেষ শ্রেণী, ধার্মিক হিসেবে যার জবরদস্ত নাম, সেই পাখির নৃত্যকলা আপনারা দেখবেন। দেশের বর্তমান অবস্থা বিবেচনা করে বিশেষ নৃত্যটি আমি জনপ্রিয় করতে চাই। তো তবলচি যে তবলা বাজায় তাকে একটু মানে অর্থাৎ ঠেকা দিয়ে দিন, অর্থাৎ শুরু করতে বলেছে। তাল বলে দিল। নৃত্য চলাকালে ঘসলি এবং রাজবল্লভ নিচু স্বরে পরামর্শ করলেন। তোমরা খেয়াল করবা এটা, রাজবল্লভ এবং ঘসলি বেগম তারা নিচু স্বরে কিন্তু পরামর্শ শুরু করলো। পরে অমিচাঁদ এবং রাজবল্লভও কিছু আলোচনা করলেন। নাচ শেষ হলে সকলের হর্ষ মানে সবাই আনন্দ প্রকাশ করলো। এখন দেখো রাজবল্লভ বলছে ওস্তাদজি জবরদস্ত লোক মনে হচ্ছে, ওকে আরো কিছু কেরামতি দেখবার দায়িত্ব দিলে কেমন হয়? তারপর অমিচাঁদ রাইসুল জুহালাকে একপাশে ডেকে নিয়ে কিছু বললো, তারপর নিজের আসনে ফিরে এলো। এখন দেখো কি কথা হয়েছে। অমিচাঁদ বলছে উনি রাজি আছেন, উপযুক্ত পারিশ্রমিক পেলে কলা কৌশল দেখাবার ফাঁকে ফাঁকে 2-4খানা চিঠিপত্রের আদান প্রদান করতে ওর আপত্তি নেই। অর্থাৎ এখন রাইসুল জুহালাকে তাদের একটু পছন্দ হয়েছে এবং তার মাধ্যমেই সিরাজউদ্দৌলার বিরুদ্ধে তারা কাজ করবে, অর্থাৎ গুপ্তচরের কাজে তাকে নিয়োগ করবে। আচ্ছা, তারপর দেখো রাজবল্লভ বলছে তাহলে এখন ওকে বিদায় দিন, পরে দরকার মতো কাজে লাগানো হবে। ওকে, ওখানে কিন্তু চন্দ্রবিন্দু আছে, তারপরে তাকে সম্মান করেই বলছে কিন্তু। হ্যাঁ, রাইসুল জুহালা বলছে বহুত আচ্ছা হুজুর, সবাইকে সালাম করে কালওয়াতি করতে করতে সে বেরিয়ে গেল। তাহলে আবার নাচ শুরু হোক। এখন রাজবল্লভ বলছে আমার মনে হয় নাচওয়ালিদের কিছুক্ষণ বিশ্রাম দিয়ে কাজের কথাটা সেরে নেওয়াই ভালো। তো ঘসলি বেগম বলছে তাই হোক, ইঙ্গিত করতে দলবল সহ নাচওয়ালিদের প্রস্থান, অর্থাৎ নাচওয়ালিরা প্রস্থান করে চলে গেল। এখন রায়দুল্লভ বলছে দেখো বেগম সাহেবাই আরম্ভ করুন। ঘসলি বেগম বলছে আপনারা তো সব জানেন, এখন খোলাখুলি ভাবে যার যা বলার আছে বলুন। তখন জগৎ শেঠ বলছে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে শওকত জঙ্গকে আমরা পরোক্ষ সমর্থন দিয়ে এসেছি। এই যে একটু আগে যেটা বললাম, শওকত জঙ্গকে পরোক্ষ সমর্থন দিয়েছে। আচ্ছা, কেন এটা পরোক্ষ সমর্থন দিচ্ছে সেটার একটা কারণ আছে, আমি তোমাদের বলছি একটু পরে। কিন্তু শওকত জঙ্গ নবাব হলে আমি কি পাবো তা আমাকে পরিষ্কার করে বলুন। তার মানে শওকত জঙ্গকে সিরাজউদ্দৌলার অবস্থানে নিয়ে যেতে চাইছে এরা চক্রান্ত করে। তাহলে কে কি ভাগ পাবে সে ভাগ বাটোয়ারা নিয়ে কথা বলছে। এখন বলছে ঘসলি বেগম শওকত জঙ্গ আপনাদেরই ছেলে, সে নবাবী পেলে প্রকারান্তরে আপনারাই তো দেশের মালিক হয়ে বসবেন। রায়দুল্লভ বলছে এটা কোনো কথা হলো না, যিনি নবাব হবেন। আবার তার কথাটি কেড়ে নিয়ে জগৎ শেঠ যেটা বলছে আমার কথা আগে শেষ হোক দুর্লভ রাম। এখন ধরে নাও রায়দুল্লভ জগৎ শেঠ এরা কিন্তু ভাগ বাটোয়ারা নিয়ে অস্থির তারা। অর্থাৎ শওকত জঙ্গ যদি দেশের রাজা হয়, নবাব হয়, তাহলে তারা কি পাবে ভাগে। এখন রায়দুল্লভ বলছে দেখো বেশ আপনারাই কথা শেষ করুন, কিন্তু মনে রাখবেন কথা শেষ হওয়ার পর আর কোনো কথা উঠবে না। তো জগৎ শেঠ বলছে সে আবার কি কথা। এখন আবার রাজবল্লভ বলছে আপনারা তর্কের ভেতর যাচ্ছেন আলোচনা শুরু করার আগে, খুব সংক্ষেপে কথা শেষ করা দরকার, বর্তমান অবস্থায় এই ধরনের আলোচনা দীর্ঘ করা বিপজ্জনক। তখন জগৎ শেঠ বলছে কথা ঠিক, কিন্তু নিজের স্বার্থ সম্বন্ধে নিশ্চিত না হয়ে একটা বিপদের ঝুঁকি নিতে যাওয়া তো বুদ্ধিমানের কাজ নয়।
এরা সবাই কিন্তু অর্থাৎ নিজের স্বার্থটা নিয়ে আলোচনা করছে, নিজের স্বার্থটা তারা চাইছে যে তারা কি পাবে, তারা কোন অর্থাৎ কোন অধিকারে তারা অধিষ্ঠ হবে। আচ্ছা, এখন দেখো, মাফ করবেন বেগম সাহেবা, আমি খোলাখুলি বলছি, জগৎ শেঠ বলছি, সেটা অঙ্গীকার করে লাভ নেই যে শপথ যোগ্য নিতান্তই অকর্মণ্য। আচ্ছা, ভাঙের গ্যালাস, আর এখানে গ্যালাসই আছে, যাই হোক গ্লাস, এবং নাচওয়ালি ছাড়া সে আর কিছু জানে না। কাজে শপথজঙ্গ নবাব হবে নাম মাত্র। তো অর্থাৎ নেশাগ্রস্ত থাকে শপথজঙ্গ সবসময়, সে কিন্তু পূর্ণিয়ার নবাব। হ্যাঁ, পূর্ণিয়ার নবাব আমি বলছি একটু পরে। আসল কর্তৃত্ব থাকবে বেগম সাহেবার এবং পরোক্ষনামী দেশ শাসন করবে রাজবল্লভ। এইটা একটু দাগ দিয়ে রাখো। অর্থাৎ শপথজঙ্গ যদি নবাব হয় তাহলে কিন্তু কর্তৃত্ব, আসল কর্তৃত্ব অর্থাৎ যেটা সবচাইতে বড় অধিকারে কিন্তু থাকবে যে তার ঘসদি বেগমের, এবং পরোক্ষ অর্থাৎ ঠিকই ভেতরে ভেতরে দেশ শাসন করবে রাজবল্লভ। তো এভাবে ঠিক এ ধরনের সম্ভাবনার কথা উল্লেখ করার ফলে হোসেন কুলি খাঁকে প্রাণ দিতে হয়েছে। আমি হোসেন কুলি খাঁ সম্পর্কে পরবর্তী পর্বে আমি আলোচনা করব। আচ্ছা, আমি জগৎ শেঠ বলছে, আমি তা বলছি না, তাছাড়া সে কথা এখানে অবান্তর। আমি বলতে চাইছি শপথজঙ্গ নবাবী পেলে বেগম সাহেব এবং রাজা রাজবল্লভের স্বার্থ যেমন নির্বিঘ্ন হবে, আমাদের তেমন কোনো আসে নেই। কাজে আমাদের পক্ষে নগদ কারবারই ভালো। অর্থাৎ জগৎ শেঠ টাকা চাইছে, নগদ কারবার, অর্থাৎ সে টাকা চাইছে। সে মনে করছে ঘসদি বেগম যদি তার হাতে কর্তৃত্ব থাকে এবং পরোক্ষভাবে যদি দেশ শাসন করে রাজবল্লভ, তাহলে আমাদের কি? হ্যাঁ, তারা অর্থাৎ সে বলছে, জগৎ শেঠ বলছে, সুতরাং নগদ কারবার ভালো, মানে অর্থাৎ তার টাকা দরকার। এখন আমার ঘসদি বেগম তাকে উদ্দেশ্য করে বলছে জগৎ শেঠকে, ধনকুবের জগৎ শেঠকে নগদ অর্থ দিতে হলে শপথজঙ্গের যুদ্ধের খরচ চলবে কি করে? অর্থাৎ শপথজঙ্গকে যখন সরাসরি সিরাজউদ্দৌলার সাথে যখন সরাসরি যুদ্ধে অবতীর্ণ হবে, তখন কিন্তু খরচটা চালাবে কে? জগৎ শেঠ। সেটা ঘসদি বেগম বলছে। তো রায়দুল্লাহ বলছে আমাকেও পদাধিকারের একটা একরারনামা সই করে দিতে হবে। আচ্ছা, এর আগে যেটা বলছে ঘসদি বেগম, জগৎ শেঠ যেটা বলছে ঘসদি বেগমের কথার পিঠে, না না, আমি নগদ চাইছি না, যুদ্ধের খরচ বাবদ আমি টাকা দেব, অবশ্য আমার যা সাধ্য, কিন্তু আসল এবং লাভ মিলিয়ে আমাকে একটা কর্জনামা সই করে দিলে আমি নিশ্চিত হতে পারবো। সব কিন্তু হাতে লিখিত, অর্থাৎ হাতেই কর্জনামা। বুঝতেই পারছো যে টাকা দিবে সে, কিন্তু এটা সে একটা সইয়ের মাধ্যমে সেটা নিতে চায়। আচ্ছা, এমন সময় প্রহরী একজন প্রবেশ করলো, ঘসদি বেগমের হাতে পত্রদান, একটা চিঠি। এখন চিঠি খুলতে খুলতে বলছে, কে এটা? সিপাহসালার মীর জাফরের পত্র। মীর জাফর তার পত্র। সে কিন্তু সেনা মানে অর্থাৎ সেনা প্রধান, কিন্তু সে মীর জাফর। তিনি শপথজঙ্গকে পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং অবিলম্বে সিরাজের বিরুদ্ধে যুদ্ধযাত্রার পরামর্শ দিয়েছেন। তাহলে বুঝতেই পারছো মীর জাফরও কিন্তু সে সেনাপ্রধান সিরাজউদ্দৌলার, সেও চাইছে শপথজঙ্গ সরাসরি সিরাজউদ্দৌলার সাথে যুদ্ধে অবতীর্ণ হোক। তারও সমর্থন আছে এতে। রাজবল্লভ তো খুশি, বহুত খুব বলছে সে। তো অমিচাঁদ বলছে, আমার তো কোনো বিষয়ে দাবি দেওয়া নেই, আমি সকলের খাদেম, খুশি হয়ে যে যা দেয় তাই নি, কাজে এতক্ষণ আমি চুপ করে আছি। এখন কিন্তু অমিচাঁদ কথা বলে উঠেছে, কারণ সে সে খেয়াল করছে যে সবাই নিজেদের অধিকার নিয়ে কথা বলছে, কিন্তু অমিচাঁদ চুপ করে আছে, তাকে নিয়ে কেউ কথা বলছে না। আপনার যদি কিছু বলার থাকে এখনই বলে ফেলুন, ঘসদি বেগম বলছে। নিজের সম্মতি কিছু নয়, তবে সিপাহসালারের প্রস্তুতি আমার পছন্দ হয়েছে তাই বলছি। ইংরেজরা আবার সংঘবদ্ধ হয়ে উঠেছে, সিরাজউদ্দৌলার পতনই তাদের কাম্য। শপথজঙ্গ এখনই যদি আঘাত হানতে পারে, তিনি ইংরেজদের প্রত্যক্ষ সহযোগিতা পাবেন, ফলে জয় তার অবধারিত। তো বুঝতেই পারছো এখানে তাদের আলোচনার বিষয় হচ্ছে শপথজঙ্গ সিরাজউদ্দৌলাকে আক্রমণ করবে এবং নেপথ্যে এরা সমর্থন দেবে, আর ইংরেজরা শপথজঙ্গকে সাহায্য দেবে, হ্যাঁ, সাহায্য করবে যুদ্ধে। আচ্ছা, এখন ঘসদি বেগম বলছে, সিরাজের পতন কে না চায়? অন্তত আমরা চাই, অমিচাঁদ বলছে, কারণ সিরাজউদ্দৌলা নবাবীদের নির্বিঘ্ন হতে পারলে আমাদের সকলের স্বার্থই রাহুগ্রস্ত হবে, অর্থাৎ অন্ধকারে নিমজ্জিত হবে। কারণ সিরাজউদ্দৌলা যদি নবাবী অর্থাৎ নবাব তিনি যদি নবাবিতে বহাল থাকেন, তাহলে কেউই কারোরই স্বার্থ সিদ্ধি হবে না, বিশেষ করে তার শত্রুদের, যারা আলোচনা করছে। আচ্ছা, এবং ঘসদি বেগম যেটা বলছে, সিরাজ সম্বন্ধে অমিচাঁদের বড় বেশি আশঙ্কা। কিছুমাত্র নয় বেগম সাহেবা, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। আমি দৌলতের পূজারী, তা না হলে সিরাজউদ্দৌলাকে বাতিল করে শপথজঙ্গকে চাইবো কেন?
আমি কাজ কতদূর এগিয়ে এসেছি এই দেখুন তার প্রমাণ। এখন তোমরা এই অমিচাঁদের এই কথাগুলো তোমরা একটু নোট করে রাখো। কেন বলছি দেখো, এটা কিন্তু প্রায় সময় চলে আসে যে অনুধাবনমূলক প্রশ্নে, দৌলত আমার কাছে ভগবানের দাদামশাইয়ের চেয়েও বড়। এটি অনুধাবনমূলক প্রশ্নে বুঝিয়ে লিখো। আচ্ছা, পকেট থেকে চিঠি বার করে ঘোষদা বেগমের হাতে দিল। চিঠির নিচে স্বাক্ষর দেখে ঘোষদা বেগম খুব খুশি। এই যে ড্রেক সাহেবের চিঠি, তার মানে অমিচাঁদের থলেতে কিন্তু ড্রেকের চিঠি আগে থেকেই ছিল। আমার প্রস্তাব অনুমোদন করে তিনি জবাব দিয়েছেন। ড্রেককে তো মনে আছে, গভর্নর ড্রেক। এখন ঘোষদা বেগম পড়তে পড়তে বলছে যে লিখেছেন শপথযোগ্য যুদ্ধ ঘোষণার সঙ্গে সঙ্গে সিরাজের সেনাপতিদের অধীনস্থ ফৌজ যেন রাজধানী আক্রমণ করে, তাহলে সিরাজউদ্দৌলার পরাজয় অবশ্যম্ভাবী হয়ে উঠবে। তো রাজবল্লভ বলছে দেখো, আমাদের বন্ধু সিপাহসালার মির্জাফর, রায়দুল্লভ, ইয়ার লুৎফর খান ইচ্ছে করলে এই সুযোগে সদ্ব্যবহার করতে পারেন। এটা বলার সাথে সাথে এটা কিন্তু একটা ব্রেকেটে সুন্দর করে দেওয়া আছে। হঠাৎ কিন্তু বাইরে তুমুল কোলাহল হবে, সকলেই সচকিত, সকলে চমকে উঠবে। ঘোষদা বেগম কোলাহলের কারণ জানবার জন্য যেতেই রাজবল্লভ তাকে থামিয়ে দিয়ে নাচওয়ালিদের ডেকে পাঠালেন। কারণ এতক্ষণ তারা চক্রান্ত করছিল, নাচওয়ালিরা কিন্তু এতক্ষণ ছিল না। নাচওয়ালিরা তো তার জলসাতে বসবেই, ঘোষদা বেগমের জলসাতে বসবেই। এটা ওরা হয়তো নাচ দেখায়, ওভাবে উপার্জন করে তারা। কিন্তু এখানে যে ভেতরে যে তাদের যে চক্রান্ত হচ্ছে সেটা কিন্তু সিরাজের কানে চলে গেছে। তাহলে তোমরা ধরে নাও যে কোনো গুপ্তচর এই খবরটি সিরাজের কানে পৌঁছে দিয়েছে। হ্যাঁ, এখন দেখো কি হয়েছে। প্রায় সঙ্গে সঙ্গে তারা সদল বলে কামরায় এলো, অর্থাৎ সেই রুমে এলো তারা সদল বলে, নাচওয়ালেরা। অর্থাৎ এখানে কিছুই হচ্ছে না, এখানে নাচ হচ্ছে, এখানে কোনো গুপ্ত পরামর্শ হচ্ছে না, এটাই বোঝানোর জন্য। তো রাজবল্লভ বলছে আরম্ভ করো জলদি। ঘুঙুরের আওয়াজ উঠবার পরপরই সবাইকে কামরায় ঢুকলেন নবাব সিরাজউদ্দৌলা। পেছনে মোহনলাল। সবাই তড়িৎ বেগে দাঁড়ালো, নাচওয়ালিদের নাচ থেমে গেল। ঘোষদা বেগম ভয়ে বলছে নবাব। তো সিরাজউদ্দৌলা বলছে কি ব্যাপার খালাম্মা, বড় ভারী জলসা বসিয়েছেন? তো ঘোষদা বেগম বলছে এইরকম জলসা তো নতুন নয়। তা নয়, সিরাজউদ্দৌলা বলছেন, বাংলাদেশের সেরা লোকেরাই শুধু সামিল হয়েছেন বলে জলসার রোশনায় আমার চোখ ধাঁধিয়ে দিয়েছে। রোশনায় মানে আলো, হ্যাঁ, মানে তার চোখটা ধাঁধিয়ে দিয়েছে আলো। তার ঘোষদা বেগম হচ্ছে নবকে নাচ গানের মজলিস মানা করে দিয়েছেন। অর্থাৎ নাচ গানের মজলিস তো আগেও বসতো, এটা কি মানা করে দিয়েছেন আপনি? নাচ গানের মহফিলের জন্য দেউড়িতে কড়া পাহারা রেখেছেন খালাম্মা। তারা তো আমার উপর গুলি চালিয়ে দিয়েছিল প্রায়। দেহরক্ষী ফৌজ সঙ্গে না থাকলে জলসা এতক্ষণ মরসিয়া শুরু হয়ে যেত। হ্যাঁ, অর্থাৎ মৃত্যু কান্নার আর্তনাদ শুরু হয়ে যেত। কারণ বুঝতেই পারছো যে ঘোষদা বেগম কিন্তু চক্রান্ত করার জন্য যেহেতু ডেকেছে জগৎ শেঠ, তারপরে রায়দুল্লভ, রাজবল্লভ, এদেরকে অমিচাঁদ, তো এটা তার কানে গিয়েছে এবং দেহরক্ষী রেখেছে কড়া পাহারা। এটা হয়তো বা আগে ছিল না। এখন হঠাৎ কণ্ঠস্বর অভিযোগ তীব্রতা ঠেলে বলছে। সিরাজউদ্দৌলা কি বলছে এখন দেখো, রাজবল্লভ, জগৎ শেঠ, রায়দুল্লভ, আপনারা এখন যেতে পারেন। মতিঝিলের জলসা আমি চিরকালের মতো ভেঙে দিলাম। তারপরে তার খালাম্মাকে বলছে তৈরি হয়ে নিন, খালাম্মার পক্ষে প্রাসাদের বাইরে থাকা নিরাপদ নয়। এটা শোনার পরপরই তার খালাম্মা রেগে চিৎকার করে বলছে তুমি আমাকে বন্দি করে নিয়ে যেতে এসেছো? তোমার এতখানি স্পর্ধা, তো এতে ক্রুদ্ধ হবার কি আছে? সিরাজউদ্দৌলা বলছেন আম্মা আছেন, আপনিও তার সঙ্গে প্রাসাদে থাকবেন। অর্থাৎ সিরাজউদ্দৌলার মায়ের সাথে তার খালাম্মাকে রাখার জন্য সে নিতে এসেছে। তো ঘোষদা বেগম কি বলছে দেখো, মতিঝিল ছেড়ে আমি এক পা নড়বো না। তোমার প্রাসাদে যাব, তোমার প্রাসাদ বাজ পড়ে খান খান হয়ে যাবে। সহসা কাঁদতে আরম্ভ করলেন ঘোষদা বেগম। সিরাজউদ্দৌলা অবিচলিত হয়ে বলছে তৈরি হয়ে নিন খালাম্মা, আমি আপনাকে নিয়ে যাব। ঘোষদা বেগম মাতম করতে করতে অর্থাৎ কান্না করতে করতে কথা বলতে বলতে বলছেন রাজা রাজবল্লভ, জগৎ শেঠ, বিধবার উপরে এই অত্যাচারের বিরুদ্ধে আপনারা কিছুই করতে পারছেন না। রাজবল্লভ একটু ইতস্তত হয়ে বলছে যে আপনারা কি সত্যি, অর্থাৎ সিরাজউদ্দৌলাকে বলছে। এখন সিরাজউদ্দৌলাকে বলছে দেখো, সিরাজউদ্দৌলা কিন্তু উত্তপ্ত ছিলেন। তিনি বলছেন আপনাদের চলে যেতে বলেছে রাজা রাজবল্লভ, নবাবের হুকুম অমান্য করা রাজদ্রোহিতার শামিল। আশা করি অপ্রিয় ঘটনার ভেতর দিয়ে আপনাদের স্মরণ করে দিতে হবে না। বুঝতেই পারছো সিরাজউদ্দৌলা কিন্তু রেগে আছেন। তারপরে সবাই প্রস্থানোদ্যত অর্থাৎ চলে যাওয়ার জন্য উদ্যত হয়েছে। হ্যাঁ, তারপর সিরাজউদ্দৌলা বলছে হ্যাঁ শুনুন রায়দুল্লভ, শওকতজঙ্গকে আমি বিদ্রোহী ঘোষণা করেছি। তাকে উপযুক্ত শিক্ষা দেবার জন্য মোহনলালের অধীনে সেনাবাহিনী পাঠাবার ব্যবস্থা করেছি। আপনি তৈরি থাকবেন।
প্রয়োজন হলে আপনাকেও মোহনলালের অনুগামী হতে হবে। তাহলে মোহনলালের অধীনে, হ্যাঁ, অর্থাৎ সেনা ফৌজ পাঠানো হবে শওকত জঙ্গের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য, এবং সেই সাথে কাকে পাঠানো হবে? রায়দুর্লভকে। হুকুম জাহাপনা রায়দুর্লভ বলছে। তারা নিষ্ক্রান্ত হলো, অর্থাৎ চলে গেল। ঘসেটি বেগম হাহাকার করে কেঁদে উঠলো। সিরাজউদ্দৌলা বলছে, মোহনলাল আপনাকে নিয়ে আসবে খালাম্মা, আপনার কোনো রকম অমর্যাদা হবে না। বেরিয়ে যাবার জন্য পা বাড়ালেন সিরাজউদ্দৌলা। এমন সময় ঘসেটি বেগম তাকে উদ্দেশ্য করে বলছেন, তোমার ক্ষমতা ধ্বংস হবে সিরাজ। নবাবি নবাবি করতে হবে না বেশি দিন, কেয়ামত নাজেল হবে, আমি তা দেখব। অর্থাৎ কেয়ামত নাজিল হবে, কেয়ামত অবতীর্ণ হবে, হ্যাঁ, তোমার নবাবি ধ্বংস হয়ে যাবে। তাহলে এগুলার কথা, এই কথাগুলার অর্থ মানে কি? অর্থাৎ সিরাজউদ্দৌলা বুঝতে পেরেছেন তার বিরুদ্ধে এখানে চক্রান্ত হচ্ছে, সবকিছুই তিনি বুঝতে পেরে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং দেখেছেনও তাই সবকিছু। আর এটাই কিন্তু এখানে কিন্তু শেষ হয়েছে প্রথম অঙ্কে, নাটকটির প্রথম অঙ্কের তৃতীয় দৃশ্য। আমরা পরবর্তী পর্বে যেটি পড়বো সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্ক। হ্যাঁ, দ্বিতীয় অঙ্কের 3টি দৃশ্য। তার মানে আমাদের 3টি দৃশ্য শেষ। এরপর পরবর্তী পর্বে হবে দ্বিতীয় অঙ্কের প্রথম দৃশ্য। তার আগে আমি তোমাদের সাথে এই শওকত জঙ্গ সম্পর্কে একটু ধারণা দিচ্ছি, তোমরা একটু দেখো। আমি যেটা লিখেছি, আমি তোমাদের জন্য নোট যেটা করেছি সেটা একটু শোনো। শওকত জঙ্গ ছিলেন সিরাজউদ্দৌলার খালাতো ভাই এবং নবাব আলীবর্দী খাঁয়ের নাতি। তিনি 1756 সালের 27শে মার্চ পূর্ণিয়ার নবাব নিযুক্ত হন, অথবা নায়েব নাজিম। নবাব আলীবর্দী খাঁর মৃত্যুর পর প্রধান সেনাপতি মীর জাফর আলী খান এবং ঘসেটি বেগম সহ সিরাজউদ্দৌলার বিরোধীরা শওকত জঙ্গকে সমর্থন করত। সিরাজ যখন বাংলার নবাব হন তখন মীর জাফরের কাছ থেকে শওকত জঙ্গ একটি গোপন চিঠি পান, যাতে লেখা ছিল শওকত জঙ্গকে বাংলা আক্রমণের অনুরোধ করার। ওই যে একটু আগে যেটা পড়লে, হ্যাঁ। তো এখন শওকত জঙ্গের সমস্যা কি জানো? তার যে নবাব ছিলেন তিনি সেখানে কিন্তু খুব একটা নবাবি করতেন না। তিনি নেশাগ্রস্ত থাকতেন এবং সবসময় নাচ দেখতেন। হ্যাঁ, অজ্ঞতাসুলভ নিছক অহংকার ছিল তার, দায়িত্বে অবহেলা ছিল এবং নিয়ন্ত্রণহীন জীবনযাপন ছিল তার। এবং তিনি যে কথা বলতেন, হ্যাঁ, বাক্যালাপ করতেন, অর্থাৎ কথা যে বলতেন তাতে সংযমের অভাব ছিল। এগুলো ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। এবং তিনি সবসময় ছিলেন কদর্য স্বভাবের একজন লোক, আর সবসময় চাটুকার, হ্যাঁ, যারা তাকে অযথায় যারা তাকে করতো, প্রশংসা করত, তাদের দ্বারা পরিবেষ্টিত ছিল, এবং তারাই ছিল কিন্তু এই শওকত জঙ্গের পরামর্শদাতা, সে কদর্য স্বভাবের লোকগুলোই। তো যাই হোক, মোহনলালের নেতৃত্বে যখন সেনা ফৌজ যখন পাঠানো হলো, তখন হাতির পিঠে বসে সৈন্যদের যুদ্ধ পরিচালনাকালে কিন্তু হঠাৎ তার মাথায় গুলি লাগে এবং সেখানেই শওকত জঙ্গ নিহত হয়। পরবর্তীতে মোহনলালই পূর্ণিয়া দখল করে ফেলে এবং শওকত জঙ্গের ধন সম্পদ সহ তার পরিবার পরিজনকে বন্দী করে মুর্শিদাবাদে তিনি ফিরে আসেন। এই হচ্ছে শওকত জঙ্গের কিছু তার চারিত্রিক বৈশিষ্ট্য এবং কিছু ঘটনা মোহনলালের অধীনে। যাই হোক, আশা করি তোমরা বুঝতে পেরেছো আজকে। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় অঙ্কে চলে যাব, প্রথম দৃশ্যে। কেমন? তোমরা একটু মনোযোগ দিয়ে শুনবে, এটা যেহেতু সময় লাগবে। আজকের মতো এখানে শেষ। তোমরা সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। সবাইকে ধন্যবাদ।